1972 সালে সিমলা চুক্তি বাতিল করলো পাকিস্তান। ফুটবলের পরিভাষায় গ্রামগঞ্জে যে ক্ষেপের মাঠ আছে সেখানে একটা শব্দ প্রচলিত আছে, গ্যালারি শো। আসলে এই গ্যালারি শো শব্দটা কিন্তু ডিপ্লোম্যাসির অতি পরিচিত একটি শব্দ। অর্থাৎ আপনি এমন কিছু আদব কায়দা দেখাচ্ছেন যা শুনে গ্যালারির সকলে হাততালি দিচ্ছে, কিন্তু আসলে সেই কায়দা দেখিয়েও আপনি গোলটা করতে পারছেন না। এবার এই পাকিস্তানের সরকারের পক্ষ থেকে যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে ডিপ্লোম্যাসির পরিভাষায় গ্যালারি শো ছাড়া আর কিছু নয়। তারা 1972 সালে সিমলা চুক্তি বাতিল করলো। আসলে সেই চুক্তি বাতিল করে তারা নিজেদেরকে বিপদে ফেললো নাকি, সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন। আমার ভীষণ মাত্রায় মনে হচ্ছে যে ঘটনা আমি বারংবার ভিডিওতে বলছি, ছোটখাটো একটা স্মল স্কেল অফ ওয়ার এখানে পাকিস্তান সরকার চাইছে। কারণ এই যদি যুদ্ধ হয় তাহলে মনে রাখবেন পাকিস্তান কিছু হারাবে না, অর্থাৎ পাকিস্তান হ্যাজ নাথিং টু লুজ, কিচ্ছু হারানোর নেই। কিন্তু ভারতবর্ষের কাছে অনেক কিছু হারানোর আছে। 1947 সালের দুটো দেশ একসাথে স্বাধীন হয়। আজকে ভারতবর্ষের ইকোনমিক্যাল স্ট্রাকচার আর পাকিস্তানের ইকোনমিক্যাল স্ট্রাকচারের তুলনা করুন, তাহলে বুঝবেন একটি দেশ যদি যুদ্ধে জড়িয়ে পড়ে কোথাও না কোথাও গিয়ে বিদেশি সম্পর্ক, বিদেশি ইনভেস্টমেন্ট, ইকোনমিক্যাল ক্রাইসিস অনেক কিছু হতে পারে। ফলে ভারতবর্ষ কিন্তু এখন এই পুরো বিষয়টি অত্যন্ত ট্যাক্টফুলি ডিল করার চেষ্টা করছে, যা পাকিস্তান সরকার কিছুতেই চাইছে না। 1972 সালে সিমলা চুক্তিতে কি ছিল? 1971 সালে স্বাধীন হয় বাংলাদেশ। সেই বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতবর্ষের সেনাবাহিনী কিন্তু সেই মুক্তিযোদ্ধাদের সাহায্য করে, ফলে পাকিস্তান সেনাবাহিনী যুদ্ধে হেরে যায়। আজকে পাকিস্তান সেনাকর্তার যে ভাষণ বিভিন্ন ক্ষেত্রে শোনা যাচ্ছে, তারা মানে ইতিহাসের কথা বলছে, কিন্তু এখানে একটা প্রশ্ন ওঠে, 1971 সালে তারা যেভাবে ভারতের কাছে যুদ্ধে হেরেছিল, তারা সেই হেরে যাওয়ার ইতিহাসও পরবর্তী প্রজন্মের কাছে বলবে তো? এই প্রশ্ন কিন্তু উঠে যায়। সিমলা এগ্রিমেন্টে প্রথম পয়েন্ট ছিল, যদি ভবিষ্যতে ভারত এবং পাকিস্তানের মধ্যে কোনো ক্ষেত্রে ডিসপুট তৈরি হয় তাহলে দুই দেশের মধ্যেই আলোচনা করে মেটাতে হবে। এই চুক্তি কিন্তু করেছিলেন ভারতবর্ষের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী ভুট্টো। মনে রাখবেন এই চুক্তিতে পরিষ্কারভাবে লেখা ছিল, দুই দেশের মধ্যে যখন দ্বিপাক্ষিক আলোচনা হবে কিংবা দ্বিপাক্ষিক কোনো সিদ্ধান্ত হবে, তৃতীয় কোনো শক্তিকে এই দুই দেশের মধ্যে ঢোকানো যাবে না। আর এখানেই প্রশ্ন, পাকিস্তান এবার তৃতীয় কাকে ঢোকাতে চাইছে এই চুক্তি বাতিল করে? স্পষ্ট ইঙ্গিত, তারা চায়নাকে হয়তো কোথাও না কোথাও ইনভলভ করতে চাইছে। কিন্তু পাকিস্তান এটা বুঝতে পারছে না, তারা যদি চায়নাকে ইনভলভও করে তাহলে ভারতবর্ষের কাছে ইনভলভমেন্টের জায়গাটা কিন্তু অনেকটা বড়। আমেরিকা, রাশিয়া ভারতকে সাহায্য করতে ঝাঁপিয়ে পড়বে বর্তমান প্রেক্ষাপটে। ইউরোপীয় ইউনিয়নের 27টা দেশ ভারতবর্ষের সঙ্গে দিনের পর দিন সম্পর্ক মেনটেন করেছে। ফ্রান্স রাফায়েল দিয়েছে, রাশিয়া বিভিন্ন ধরনের অস্ত্র ভারতবর্ষকে প্রোভাইড করেছে। ফলে শুধুমাত্র চায়নার ভরসায় ভারতবর্ষকে আক্রমণ করার পরিকল্পনাই পাকিস্তানের আছে, সেটাই তো একটা বড় প্রশ্ন। এই অবাক বিস্ময় আমি কোথায় রাখবো আমি জানি না। তারা সিমলা এগ্রিমেন্টকে বাতিল করলো। আরো ইন্টারেস্টিং বিষয় কি জানেন? মুসলমান ধর্মপ্রধান যে রাষ্ট্র আছে, ইউএই বলুন, সৌদি বলুন, কাতার বলুন, তারা কেউ পাকিস্তানের পাশে কিন্তু বর্তমান সময় নেই। তারা সকলেই ভারতের অন্যতম প্রধান একজন বন্ধু। মিডিল ইস্টের কোনো দেশই খুল্লা এখনো পাকিস্তানকে কিন্তু সমর্থন করেননি। একমাত্র বিভিন্ন ক্ষেত্রে দেখতে পাই ইরান হয়তো পাকিস্তানকে কিছু সমর্থন করতে পারে, কিন্তু সেই ইরানের সঙ্গে ভারতবর্ষের সম্পর্ক অত্যন্ত মজবুত বর্তমান সময়ে। তুরস্কর কথা আমি জানি না, তুরস্ক পাকিস্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে পারেই। অর্থাৎ সিমলা চুক্তিকে না মেনে পাকিস্তান কিন্তু আখেরে সব থেকে বড় বিপদে পড়লো, পার্টিকুলার এইখানে। দ্বিতীয়ত, এই চুক্তিতে লেখা ছিল পিসফুল নেগোসিয়েশন করতে হবে সর্বক্ষেত্রে, এলওসিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে। তারা এই চুক্তি মান্যতা দিচ্ছে না, ধরেই নিলাম তারা আর পিসফুল নেগোসিয়েশনে যাচ্ছে না, এবং এলওসিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব পাকিস্তানের আর আজকে থেকে নেই, কারণ এই চুক্তি তারা আর মানছে না। কালকে ভারতবর্ষের ক্যাবিনেট সিকিউরিটি কাউন্সিলের যে মিটিং হয়েছিল তারপরেই পাল্টা একটি মিটিং পাকিস্তানের পক্ষ থেকে করা হয়, ন্যাশনাল সিকিউরিটি অফ পাকিস্তান। সেই মিটিং এ কিন্তু তারা এই ধরনের সিদ্ধান্তগুলো নেয়। সেকেন্ড যে সিদ্ধান্ত তারা নিয়েছে, তারা বলেছে পাকিস্তানের এয়ার স্পেস ভারতের জন্য সম্পূর্ণভাবে তারা শাটডাউন করে দিচ্ছে। পাকিস্তানের এয়ার স্পেস ভারত কেন ব্যবহার করত? যদি ভারতবর্ষকে ইউরোপকে কানেক্ট করা হতো, যদি ভারতবর্ষকে ধরুন সাউথ আমেরিকাকে কানেক্ট করতে হতো, তাহলে পাকিস্তানের উপর দিয়ে কিন্তু ভারতীয় বিমান যেত। কিন্তু তারা এটা বলছে না, ভারতবর্ষ অলরেডি পাকিস্তানের এয়ার স্পেসকে শাটডাউন করে দিয়েছে। উদাহরণ দিই,
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সৌদি আরবের সফরে ছিলেন যখন এই কাশ্মীরে নৃশংস হত্যা চালায় ইসলামী জঙ্গিরা। পরবর্তীকালে সৌদি থেকে যখন ভারতবর্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফেরেন, তখন কিন্তু তিনি পাকিস্তানের এয়ার স্পেস তা ব্যবহার করেননি। তিনি কিন্তু ঘুর পথে ভারতবর্ষে এসছেন। ইউরোপ কিংবা সাউথ আমেরিকাতে যাওয়ার জন্য এবার থেকে ভারতবর্ষকে সম্ভবত মিডিল ইস্ট হয়ে ঘুরে যেতে হবে, যা ভারতবর্ষ এর আগেই শুরু করে দিয়েছে। অর্থাৎ আমি যে বললাম গ্যালারি শো, তারা দেখানোর চেষ্টা করেছে তারা অনেক কিছু করছে, কিন্তু তারা এটুকু স্বীকার করছে না তাদের এই করার উপর ভারতবর্ষের কিছু ডিপেন্ডই করে না। পাশাপাশি তারা একটা অদ্ভুত জিনিস করেছেন, তারা বলেছেন তারা নাকি আজ থেকে ল্যান্ড বর্ডার ক্লোজ করে দিয়েছে। তাহলে ভারতবর্ষ কালকে কি করেছিল? আটারি ওয়াগা বর্ডার কালকে ভারতবর্ষ রাত 8টার সময় ক্লোজ করে দিয়েছে, তারা আজকে বলছে তারাও ক্লোজ করে দিল। আমার মনে হয় জোকারপনা ছাড়া এগুলো আর কিছু নয়। 4 নম্বর, তারা বলেছে তারা সমস্ত ধরনের ট্রেড বাতিল করছে। ট্রেডের মধ্যে একটা কথা তারা উল্লেখ করেছে, থার্ড পার্টি ট্রেড। তারা স্বীকার করছে তারা ভারতীয় দ্রব্য থার্ড পার্টির মাধ্যমে তাদের দেশে নিত। অর্থাৎ ভারত আমদানি করতো দুটো দেশকে, ইউএই এবং ইরানকে। পাকিস্তান ইউএই এবং ইরান থেকে ভারতীয় পণ্যকে কিনত। একাধিক প্রয়োজনীয় দ্রব্য যেমন মেডিসিন, যেমন বস্ত্র, এই সকল জিনিস তারা আমদানি করতো ইরান এবং ইউএই থেকে। এই ইউএই এবং ইরান আবার পাকিস্তানের কে সরবরাহ করার জন্য ভারত থেকে জিনিসপত্র কিনতো। ফলে এই রকম জিনিস যখন তারা বন্ধ করে দিল, ধরেই নেওয়া যাক তাদের আলটিমেটলি লাভই হবে। কিন্তু যদি ওষুধ ভারতবর্ষ সাপ্লাই না করে তাহলে লাভটা কার, ক্ষতিটা কার? এই সরল উত্তর আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন। 4 নম্বর, তারা বলতে চাইছেন তারাও ডিপ্লোম্যাটিক ডিগ্রেডিং করছেন, ডাউনগ্রেড করবে, ডিগ্রেড করবে। 30 সংখ্যা 30 জন ডিপ্লোম্যাটকে তাদের আর প্রয়োজন নেই। অর্থাৎ ভারত যে সিদ্ধান্ত নিয়েছিল সেই সিদ্ধান্তই তারা আবার শিলমোহর দিল। ভারত 30 করেছে, তারাও কিন্তু কূটনীতিবিদদের সংখ্যা ইসলামাবাদে 30 করে দিল। অর্থাৎ পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে তারা গ্যালারি শো করেছে, একের পর এক সিদ্ধান্ত ভারতের বিপক্ষে নিয়ে মানুষের ভিতরে সেই পুরনো কথা জাতীয়তাবাদী আবেগকে উস্কে দিতে চেয়েছে। এবং দেখবেন যারা মুসলিম প্রধান রাষ্ট্র হয় তারা এই জাতীয়তাবাদী আবেগকে কার্যকর করে মানুষকে ভুল বুঝিয়ে দিনের পর দিন ক্ষমতায় থাকেন। মোহাম্মদ ইউনূসকে দেখুন, বাংলাদেশের মোহাম্মদ ইউনূস দিনের পর দিন শুধুমাত্র ভারত বিরোধিতা করে আজকে মসনদে বসে আছেন। পারফরমেন্স জিরো, কথাবার্তায় তার এমন ইগোয়েস্টিক ভাব যে আলটিমেটলি দেশের ক্ষতি করেছেন, ডিপ্লোম্যাসির ক্ষতি করেছেন। আজও প্রকাশ্যে সাংবাদিক সম্মেলন করে বলতে পারেননি পাকিস্তানের এই সন্ত্রাসবাদীর বিপক্ষে বাংলাদেশ। কিভাবেই বা বলবেন? দিনের পর দিন পাকিস্তান তো সন্ত্রাসবাদীর চাষ শুধু পিওকে এটা করছে না, বর্তমান সময়ে বাংলাদেশও করছে। এই মুহূর্তে ভারতের কি স্ট্র্যাটেজি হওয়া উচিত? দেখুন, খুব পরিষ্কারভাবে কিছু কথা আমি 2 মিনিটের মধ্যে আপনাদের বলতে চাই। এই মুহূর্তে ভারতবর্ষ পাকিস্তানকে আইসোলেট করার ক্যাম্পেইন করতে শুরু করে দিয়েছেন। 12 জন ডিপ্লোম্যাটকে আজকে দিল্লিতে ডাকা হয়েছিল এবং প্রায় বিশ্বের সমস্ত দেশের প্রতিনিধিরা আজকে দিল্লিতে গুরুত্বপূর্ণ মিটিংয়ে অ্যাটেন্ড করেছেন। এবং এটা পরিষ্কার ভারতবর্ষ পাকিস্তানকে ডিপ্লোম্যাটিক স্তরে আইসোলেট করার কিন্তু পরিকল্পনা শুরু করে দিয়েছেন। পাশাপাশি ওয়েস্টার্ন ফ্রন্টের সিকিউরিটি জোরদার করছে ভারতবর্ষ। এমনকি এই মুহূর্তে গালফ এবং কোয়াড কান্ট্রিগুলোর সঙ্গে সম্পর্ক মজবুত করতে চাইছে ভারত, কারণ কোনো ক্ষেত্রে যেন গালফের এই দেশ বা কোয়াড এই কান্ট্রিগুলো পাকিস্তানকে ফান্ডিং না করে। অর্থাৎ পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে শুধুমাত্র সামরিক শক্তিতে আক্রমণের কথা ভারতবর্ষ এখানে ভাবছে না। ভারতবর্ষ ভাবছে একদম মেরুদণ্ড মজ্জায় অ্যাটাক করতে। টাকা না থাকলে একটা দেশ যুদ্ধ করবে কিভাবে? তারা যে সিদ্ধান্ত নিয়েছে শুধুমাত্র চায়না কিংবা তুরস্কের ভরসায় এই সিদ্ধান্ত নয়। মনে রাখবেন, বৃহৎ অংশের টেরর ফান্ডিং কিন্তু আসে বিদেশ থেকে। সেই ফান্ডিং অপশনগুলো ভারতবর্ষ কিন্তু বন্ধ করতে চাইছে। তার জন্য আজকের এই জরুরিকালীন ভিত্তিতে এই মিটিং। পাশাপাশি আপনারা যদি দেখেন এই সিদ্ধান্তের পর অলরেডি পাকিস্তানের যে শেয়ার মার্কেট তা এক ধাক্কায় 2% কমে গেছে কালকে। এমনকি ইউএই, সৌদি আরবের মতো দেশ প্রকাশ্যে বিবৃতি দিয়ে পাকিস্তান ইসলামিক সন্ত্রাসবাদীর বিপক্ষে তারা কথাবার্তা বলেছেন। উল্টে কাশ্মীরে ভারতবর্ষ অপারেশন টিক্কায় এক বড় সফর সাফল্য পেতে শুরু করে দিল। অর্থাৎ একদিকে ডিপ্লোম্যাটিক জায়গা থেকে পাকিস্তানকে একঘরে করো, অন্যদিকে গ্রাউন্ড লেভেল রিয়েলিটিতে পাকিস্তানের সন্ত্রাসবাদীকে খুঁজে 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 মারো, যা কিন্তু কালকে ভারতবর্ষের অপারেশনের প্ল্যান ছিল। আজকে ভারতবর্ষের কুলগাম বলে সার্চ করছিল, কুলগাম বলে একটি জায়গায় ভারতীয় সেনারা একজন পাকিস্তানি সন্ত্রাসবাদী যারা কিনা পাকিস্তানের টাকা নিয়ে মদতপুষ্ট,
তাদেরকে ধরে ফেলে ভারতীয় সেনা এবং শুট অ্যান্ড শাইট দেখা মাত্রই উড়িয়ে দিয়েছেন ভারতীয় সেনারা। এমনকি আজকে বারমুল্লা বলে যে জায়গায় আছে সেখানে দুজন সন্ত্রাসবাদীকে গুলি করে হত্যা করেছে ভারতীয় সেনারা। অর্থাৎ ইঙ্গিতটা স্পষ্ট, তুমি যত এখানে অশান্ত করার চেষ্টা করবে ভারতীয় সেনা ঠিক পাল্টা ঠিক তোমাকে সেখানেই মারবে। শুধু ইকোনমিক্যাল ফান্ডিংটা যেদিন বন্ধ হয়ে যাবে সেদিন যদি ভারতবর্ষ আক্রমণ করে তাহলে এই ধাক্কা সামলানোর ক্ষমতা এই সন্ত্রাসবাদী রাষ্ট্র পাকিস্তানের কিন্তু থাকবে না। কারণ মনে রাখবেন, এই সিন্ধু জল চুক্তি আসলে পাকিস্তানের ইকোনমির 23% মানে কন্ট্রোল করে, তা ভারতবর্ষ কেটে ফেলে দিয়েছে। পাশাপাশি টোটাল যে পাকিস্তানের ডিপেন্ডেন্সি, ওভারঅল ডিপেন্ডেন্সির 34% কিন্তু ডিপেন্ডেন্সি তাদের এই সিন্ধু এই চুক্তির ফলে কিন্তু কন্ট্রোলড হতো। তার জন্য তারা সরাসরি বলেছে যদি ভারতবর্ষ ইন্দাস, ঝিলাম এবং চেনাব এই 3টে নদীর জলকে সত্যি আটকে রাখে তাহলে পাকিস্তান সরকার কিন্তু অ্যাক্ট অফ ওয়ার এবং যুদ্ধের কোনো সিদ্ধান্ত নিতেই পারে। এই হুমকি এবং হুঁশিয়ারির পর ভারতবর্ষ ডিপ্লোম্যাটিক্যালি পাকিস্তানকে প্রথমে আইসোলেটেড করছে, তারপর ঝোপ বুঝে কোপটা মারার সময়টার জন্য অপেক্ষা করছে। কি ভাবছেন আপনারা? কমেন্টে জানাবেন।